পুরোপুরি কথা হচ্ছে এটা অ্যাব্রিভিয়েশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট। তো এই যে তার মানে হচ্ছে ক্যান্সার রোগীদের সাহায্য এবং সেবা দান করার জন্য এই প্রতিষ্ঠানটা। বাংলাদেশে প্রায় 25 লক্ষ ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে এবং আমার যেটা মনে হয় এর বাইরেও আরও অনেক আছে। 30 থেকে 35 লক্ষ ক্যান্সার রোগী এই মুহূর্তে আছে। তার চেয়ে ভয়াবহ যেটা হতে চিত্র সেটা হচ্ছে এর সাথে যোগ হচ্ছে প্রতি বছরে প্রায় 2.5 লক্ষ নতুন ক্যান্সার রোগী। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যেখানে যেই পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সার রোগীর সাথে আপনার হয়তো জড়িত হয়নি। হয়তো কোনো কেউ মারা গেছেন অথবা কেউ ক্যান্সার রোগী ভুগেছেন, সারভাইভ করছেন। তো এরকম প্রত্যেকটা পরিবারেই ক্যান্সার সম্বন্ধে মোটামুটি একটা তাদের একটা চিত্র আছে। ক্যান্সার রোগীটা আমার মনে হয় এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঔষধ বা নিরাময় আবিষ্কার হয়নি যাতে আমরা বলতে পারি যে সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে যায়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, মেডিকেল সায়েন্সের আপনার উন্নতির সাথে সাথে অনেক নতুন ওষুধ বের হয়েছে। সেগুলো কারণ আগে যে ক্যান্সারের যে ভয়াবহতা আমরা ধরে নিতাম ক্যান্সার হ্যাজ নো আনসার, মানে ক্যান্সার মানে আপনি মৃত্যুমুখে পতিত হয়ে যাচ্ছেন 2 দিন আগে বা 3 দিন পরে, সেটা কিন্তু এখন নেই। এখন যদি আর্লি ডিটেকশন যদি হয়ে যায় রোগটা, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু কিছু ক্যান্সার রোগীর ক্ষেত্রে তারা সম্পূর্ণ নেমা হয়ে ওঠে। তো আমি এই কথা বলছি এই জন্য যে আমি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার। আজকে থেকে 6-7 বছর আগে আমার কিডনিতে একটা টিউমার হয়, সেটা আমার অপারেশন করে আমি এখনও বেঁচে আছি। প্রতি বছর আমার আমার স্ক্যান করতে জানতে হয় যে আমার অবস্থাটা কী। আর আরেকটা কথা হচ্ছে আমার ছেলে আমি হারিয়েছি আজকে থেকে প্রায় 25 বছর আগে। তার বয়স ছিল 7 বছর। সেই ক্যান্সার রোগী দুনিয়া থেকে চলে যায়। আমি তাকে নিয়ে গেছিলাম বিদেশে চিকিৎসার জন্য, আমাদের আত্মীয়স্বজন যেখানে আছে। তারপরে সে 2 বছর বেশি টেকে নেই। তো আমার ছেলে যখন চলে গেল, আগে আমি ক্যান্সার ভাবের সম্বন্ধে জানতাম, কিন্তু যেহেতু আমি প্রত্যক্ষদর্শী, আমার ছেলের শয্যাপাশে আমি দীর্ঘ প্রায় 2 বছর ছিলাম আমি আর স্ত্রী। সেই কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম, আমি আমার স্ত্রী বিশেষ করে, যে আমরা ক্যান্সার বিশেষ করে হতদরিদ্র গরিব যাদের ক্যান্সার রোগী আছে যাদের চিকিৎসা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলব। সেই চিন্তাধারা থেকে 2004 সালে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলি আমার ছেলের আপনার স্মরণে। আমার ছেলের ভালো নাম ছিল মুসাব্বির হোসেন খান। তার নামে আমরা গড়ে তুললাম মুসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টার। তো সেটা আমরা ধানমন্ডিতে একটা ভাড়া বাড়িতে শুরু করলাম। সেখানে আমাদের বেডের সংখ্যা ছিল, রোগের সংখ্যা ছিল আমি ক্যান্সার থেকে ফিরে আসার পরেই এই আমার ক্যান্সার রোগীদের যারা একেবারে প্রান্তিক তাদের সেবা করার যে প্রয়াসটা ওইটা আমার শুরু হয়। মানসিক পরিবর্তনের কারণে আমি আমার ব্যবসার থেকে বাইরে বের হয়ে আসি এবং বাংলাদেশে ক্যান্সারের প্রেক্ষাপটে একটা চেঞ্জ আনার আমার একটা অনেক বড় একটা ইচ্ছা জাগে এবং সেটা হলো যে এই প্রান্তিক যারা যোদ্ধা তাদের যে অবস্থা আমি দেখতে পাই এই সরকারি হাসপাতালগুলিতে ঘুরে ঘুরে, তখনই আমার ভেতরে এই প্রয়াসটা হয়। তো তখন আমি কিছুটা বলতে পারেন যে আর্থিক সহায়তা করতাম এবং এর মাঝ দিয়ে যেটা হয় প্রতিটা এই সরকারি হাসপাতালের ডাক্তারদের সাথে আমার একটা খুব সুন্দর হৃদ্যতা তৈরি হয় এবং তারাও আমাকে খুব সাদরে গ্রহণ করেন। তাদের মাঝ দিয়েই আমি এই যোদ্ধাদেরকে সেবা করার সুযোগ পাই। তো আস্তে আস্তে করে 2015 সালে এটাকে একটি আমি প্রাতিষ্ঠানিক রূপ দেই, যেখানে আমরা কিছুজন একই মনোমানসিকতার মানুষ একত্র হয়ে
যারাও নাকি কোনো না কোনোভাবে ক্যান্সারে তারা এফেক্টেড হয়েছিল, পারিবারিকভাবে হোক বা নিজস্বভাবে হোক। সো তাদেরকে নিয়ে প্রায় গোটা 25 জন 30 জন আমরা একসাথে হয়ে এই ফাউন্ডেশনটা করি, এবং এই অর্থের যোগানটা আমরা দিতে থাকি এবং এদেরকে সহায়তা করতে থাকি। এই যে যারা প্রান্তিক রোগী, তাদের জীবনে একটা প্রভাব তৈরি করতে পারি, যেখানে তারা যেন নিজেদেরকে আশার মধ্যে একটা আশার আলো তারা যেন দেখতে পায়। তো আমরা এই 24 বেডে দেওয়া শুরু করলাম আপনার আহার, আপনার পুষ্টি, আমরা নার্সিং সেবা, আমরা তাদেরকে দেওয়া শুরু করলাম যাতায়াতের একটা সুষ্ঠু ব্যবস্থা, এবং এর মাঝে দিয়ে তাদেরকে সেই কাউন্সেলিং করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এটাই বোঝানো যে না, তোমরা চিকিৎসাটা নাও, তোমরা চেষ্টা করো নিজেদেরকে শক্ত করে সেরে ওঠার, আমরা তোমাদের পাশে আছি। শিশুদের পৃথক একটি বিভাগ রয়েছে। বিশেষ করে শিশুরা যে কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে এখানে আসলে তাদেরকে পরিবারসহ এই প্রতিষ্ঠানে থাকা, খাওয়া ও যাতায়াতের সুব্যবস্থা করে যাচ্ছে। শিশুদের ব্লাড ক্যান্সার ভয়াবহ একটি রোগ। এই রোগে আক্রান্ত ফারজানা আক্তারের ছেলে সন্তান নিয়ে সর্বস্ব শেষ করে আজ এই আলোক নিবাসে তার বাচ্চার সুচিকিৎসার ব্যবস্থার জন্য এসেছে। আব্দুল্লার যখন 10 মাস বয়স তখন থেকে অনেক অসুস্থ থাকতো। তো অনেক ডক্টর দেখানোর পরে ওর রোগটা শনাক্ত করতে পারেনি যে কী সমস্যা। যখন ওর 16 মাস বয়স হয় তখন ওর ক্যান্সারের যে সিমটমটা পুরোপুরি ওর শরীরে দেখা দেয়। তখন আমি আমাদের পিরোজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখাই। টেস্ট দেখার পরে ওর যখন রিপোর্ট আসে, রিপোর্টে উনি বলতেন যে ওর ব্লাড ক্যান্সার ভিতরে গেছে, আপনি ইমার্জেন্সিভাবে ঢাকা পিজিতে বা ঢাকা মেডিকেলে চলে যান। ঢাকায় এসে আমি পিজিকে ওই পরদিন দেখাই। দেখানোর পরে আমাকে অনেক টেস্ট দেয়। টেস্ট দেখানোর পরে ডক্টরকে দেখাই, তখন উনিরা আমাকে একদম ওর ক্যান্সারের কথা বলে যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে, ওর বয়স অনুযায়ী ওর ক্যান্সারটা বেশি, আপনাকে এখানে ঢাকায় থাকতে হবে এবং ওর ট্রিটমেন্টটা শুরু করতে হবে, কেমোথেরাপি ট্রিটমেন্টটা, আর খরচ হবে বা সব কথা উনি আমাদেরকে খুলে বলে। তখন আমরা ওই দিনই ভর্তি হই। 1 মাস 7 দিন ভর্তি থাকার পরে আমার ছেলে অনেক সুস্থ ছিল আর কি। তখন আমি ছুটি নিয়ে ওখান থেকে চলে আসি। চলে আসার পরে আমি ভাড়া থাকি পিজি হসপিটালের কাছাকাছি। ভাড়া থাকার পরে ওখানে আমার কেমোথেরাপি থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেক খরচা হয়ে যায়। তখন আমি কি করব, ডক্টরের পরামর্শ নিই যে এরকম অবস্থা হলে তো আমি আর পারতাছি না, এত খরচ, তা আমি কই থাকবো, ভাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তখন উনি আমাকে আলোক নিবাসের কথা আমাকে বলে যে বসুন্ধরা আমাদের একটা আলোক নিবাস আছে, যেখানে আপনি থাকা খাওয়া যাবতীয় সব কিছু ফ্রি পাবেন। তখন আমি তার কথা মতন শুনে আমি আলোক নিবাসে আসি। আসার পরে রেবেকাপুরে ফোন দিয়ে আসি, উনি আমাকে সব কিছু বুঝিয়ে বলে। তখন আমি চলে আসি, যখন দেখি যে আমাকে ভর্তি করায় এবং আমাকে সব কিছু এখানের নিয়মকানুন বুঝিয়ে দেয়। অনেক সুন্দর পরিবেশ, থাকা খাওয়া ফ্রি, যাতায়াত, মানে আমাদের মৌলিক চাহিদা যেগুলো আমাদের পাওয়া দরকার সবগুলো আমরা মানে আলোক নিবাস থেকে পাচ্ছি। আমরা ধরেন শিক্ষাটা আমরা না পাইলেও উনিকে যে পরামর্শ, যে শিক্ষাটা তা আমরা পাচ্ছি, যাতায়াত পাচ্ছি, খাবার পাচ্ছি, 3 বেলায় গরম খাবার, বিকেলে নাস্তা এবং নার্স সেবা। তারপরে আপনাদের তাদের যে আমাদের কোনো সমস্যা হলে ওই মুহূর্তে তারা আমাদেরকে হসপিটালে নিয়ে যায়, কোনো বিপদে আপদে তারা আমাদের পাশে থাকে। এতটা সুবিধা পাবো আমরা জীবনেও ভাবিনি, এবং তারা স্টাফরা আমাদের সাথে সুন্দর আচরণও করে। আরেকটি ফুটফুটে শিশু রাফিজা, সে নিজেও জানে না তার কি হয়েছে। সে হাসছে, খেলছে। মা নার্গিস আক্তার সন্তানের মুখের হাসির দিকে তাকিয়ে নিজে সবকিছু শেষ করেও সন্তানের জন্য আছেন এই আলোক নিবাসে। আমার মেয়ে 2022 সালের শুরুতে গোটা সমস্যা দেখা যায়। তখন আমি গ্রামে অনেক ডক্টর দেখাইছি, অনেক ওষুধ দেয় না, পরীক্ষা দিছিল। পরে লাস্ট একটা পরীক্ষা দিয়ে ডক্টরে বলছে যে কি এটা তো খুব খারাপ, আপনি ঢাকা মেডিকেল অথবা পিজি মেডিকেলে ডক্টর দেখান। তো আমরা সাথে সাথে চলে আসছি, আমি আর আমার ভাই। চলে আসার পরে পিজি মেডিকেলে আসলাম। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে ক্যান্সার বিভাগে দেখা করি। দেখা করার পরে ওনারা অনেক পরীক্ষা দিছিল। পরীক্ষা দেওয়ার পরে অনেক পরীক্ষা করাইছি, প্রায় 5-6 মাস আমি পিজি মেডিকেলে ঘোরাঘুরি করছি। করার পরে লাস্টে গিয়ে দেখি ওর ক্যান্সার ধরা পড়ে। 6 মাস পরে গিয়ে আমি ভর্তি পাইছি,
সব পরীক্ষা করার পরে সব আমাকে বুঝাই দিত। বোঝার পরে বলতেছে 1 সপ্তাহের মতো আমারে ভর্তি দিছে। বলতেছে আপনার ঢাকা শহরে বাসা নিয়ে থাকতে হবে। থাকার পরে প্রতি সপ্তাহে সপ্তাহে ওনার কেমো আছে, আপনি থাকতে পারবেন? তো আমি ওর বাবার সাথে যোগাযোগ করার পরে ওনার বাবা বলতেছে ঢাকা শহরে ভাড়া থাকতে হবে না, তুমি কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে এসে এসে কেমো দিয়ে চলে যাবা। তখন আমার ভর্তি কেমো না, আউটডোরে কেমো দিয়ে চলে যেতে পারবো। তখন আমি প্রতি সপ্তাহে সপ্তাহে প্রায় 3-4 মাস আমি কক্সবাজার থেকে এসে কেমো দিয়ে চলে যেতাম। এক সময় আমার ঢাকা শহরে ভাড়ায় থাকা লাগছিল, আমি মিরপুর দিয়ে ভাড়া ছিলাম। থাকার পরে এভাবে ট্রিটমেন্ট চলছিল। চলার পরে আমার মেয়ের ট্রিটমেন্ট শেষের দিকেও আমি শেষ করছি সম্পূর্ণভাবে। পুরো 1 বছর আমার মেয়ে ভালোই ছিল। 2024 সালের রমজান মাসে যখন আমার মেয়ের আবার রোগগুলা ফিরে আসছে, মাথায় টিউমারের মতো দেখে ফুলে গেছে, তখন আমি সাথে সাথে আবারও পিজি মেডিকেলে চলে আসি। ইমার্জেন্সিতে চলে এসে ডক্টর দেখাইছি। তারপর ওরা বলতেছে যে কি আবার তো ফিরে আসছে, ওর আবার ভর্তি লাগবে। মে মাসে আমি ভর্তি থাকছি, প্রায় 15 দিনের মতো ভর্তি ছিলাম। ওর নতুনভাবে আবার ট্রিটমেন্ট শুরু করা হয়েছিল। ট্রিটমেন্ট শুরু করার পরে মে মাসে আমার লং টাইম ঢাকা থাকার জন্য বলছিল। তখন আমি কিভাবে থাকবো, কোথায় থাকবো, অনেক প্রবলেমে পড়ে গেছি গা। আমাকে আলোক নিবাসের এক পেশেন্টে এই ঠিকানাটা দিছিল। দেওয়ার পরে আমি আসতে চাইছিলাম না, যে টাকা খাওয়া ফ্রি এভাবে তো ঢাকা শহরে দেওয়ার মতো না, আমি মনে ভয়ে ছিলাম অনেক। পরে আমার এক খালাতো ভাই আমার সাথে এসে রাতে আপুরে ফোন দিছিলাম, বলছে যে কোনো টাইমে আপনি আসতে পারবেন আলোক নিবাসে। আর রাত হয়েছে, আমি আসছি আমার মেয়েরে নিয়ে। পরে আমাকে নার্স আপু ভর্তি করালো, থাকলাম। তখন আমার কেমন জানি ভয় করতেছে, যে কেমন কি নতুন নতুন খুব ভয় লাগছিল। আমার খালাতো ভাই চলে গেছে, আমি একাই ছিলাম আলোক নিবাসে। থাকতে থাকতে আমার আলোক নিবাসে এত ভালো লাগছে, মানে এত ভালো, সবাই এত ভালোবাসে, স্যারেরা ম্যাডামরা নার্স আপুরা রাধিবাকে মানে এত ভালোবাসা দেয় যা বলার বাইরে। আমি যখন আলোক নিবাসে থাকি তখন ওর যে এই রোগটা, তখন আমার কষ্ট মনে হয় না। সবাই ক্যান্সার, আমি কষ্ট অনুভবটা করি না। বা প্রত্যেকটা রোগী যে এত দুঃখ অসহায় নিয়ে ঢাকা শহরে ঘুরে থাকার জন্য, তারাও যেন সবাই এখানে এসে আশ্রয় নেয়, যেন ভালো থাকে, বাচ্চাদের ভালোভাবে চিকিৎসা করতে পারে, সেই দোয়াই আমি করি। 11 বছরের ফাইদুল, যার জীবনটা কাটবে হাসি খুশি ভরা খেলার মাঠে, অথচ আজ সে এই আলোক নিবাসে, কারণ তার শরীরে বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। তাই তো নিজের কষ্টের কথাগুলো বলতেই চোখ ছলছল করে ওঠে। সে এখানে থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা চালাচ্ছে। সর্বপ্রথম আমি যে সময় আমার ডাক্তার থেকে দাঁত উঠানো হয়, দাঁত থেকে অনেক ব্লিডিং হয়, কিন্তু বন্ধ হয়েছিল না। পরে অনেক হসপিটালে যাই, কাজ হয় না। তারপর পিজি হসপিটালে যাওয়ার পর আর কি জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তারপর আর কি একটা ছেলে আমার আম্মুর সাথে গল্প করতেছিল যে যে আপনারা এখন কি বাসায় চলে যাবেন নাকি? তারপর বলতেছে যে হ্যাঁ। তারপর আমার ওই ছেলেটার বাবা বলতেছে যে আপনার কি আবার আসা লাগবে? বললো যে হ্যাঁ, ডাক্তার কালকে আবার আসতে বলছে। তারপর ওই ছেলেটা বলতেছে যে তাহলে একটা প্রতিষ্ঠান আছে তো বসুন্ধরায়, আলোক নিবাস নামের, ওই জায়গায় আপনারা যান, ওই জায়গায় থাকা খাওয়া সব ফ্রি, রুগীদের আনা নেওয়া সব কিছু ফ্রি। এখন আমার আম্মু যা প্রথমে বিশ্বাস করলো না। আমার দাদির সাথে কথা বললো, আমার দাদিও বিশ্বাস করলো না। পরে আর কি কিছুদিন পর ভাবলো যে একবার যাই দেখা যাক। তারপর যাওয়ার পর দেখলো যে এত সুন্দর পরিবেশ, ভালো খাওয়া দাওয়া সব ভালো, ওই জায়গার মানুষদেরও ব্যবহার ভালো আর কি। এরপর একদিন মিটিং এর সময় আর কি আমার মনে হলো যে আমি কিছু একটা বলি। তারপর আমি আর স্যার আর কি বলতেছিলাম যে শুনেন, আচ্ছা আপনি এই প্রতিষ্ঠানটা যে বানানো লাগবো, এটা কিভাবে বুঝতে পারলেন যে আমাদের আলোক নিবাস বানাতে, আপনার আলোক নিবাস বানাতে হইব আর আমাদের প্রয়োজন আছে? তারপর উনি বললো যে বাবা শুনো, আমার এই রোগটা যে সময় হয়েছিল ওই সময় বুঝতে পারছি যে
আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি তো দেশের বাইরে চিকিৎসা করে এখন সুস্থ হয়েছি তোমাদের দোয়ায়। কিন্তু যাদের এতটা টাকা পয়সা নাই, তারা তো আর আমার মতন দেশের বাইরে যে চিকিৎসা করতে পারবো না আর কি, ওদের জন্য এই জায়গাটা বানানো হয়েছে। পৃথিবীর সকল সৌন্দর্য দেখার একমাত্র অবলম্বন আমাদের চোখ। এই চোখের ক্যান্সারে আক্রান্ত পুরো একটি পরিবার কিশোরগঞ্জের আফরোজা আক্তারের। তার দুটি শিশু সন্তান চোখের ক্যান্সারে আক্রান্ত। তার নিজেরও দুটি চোখ ক্যান্সারে নষ্ট হয়েছে। মর্মস্পর্শী এই গল্প শুনব আফরোজার কাছ থেকে। আমার ফার্স্টে যখন মানে ওদের চোখ মানে ফুলে গেছে হঠাৎ করে, ওইখানে কতদিন ভর্তি, তারপরে আবার ক্যান্সার হসপিটালে পাঠানো হয়। ক্যান্সার হসপিটালে পাঠানো হওয়ার পরে এই মানে কেমো দেয় আর কি, হেরা বায়োপসি এগুলা করে টোরে ওরা কেমো টেমো দিছে। দেওয়ার পরে যখন মানে ভর্তি কাটে দিল, সিটটা কাটে দিল, তখন তো আমাদের কোনো টাকার জায়গা নাই। আমার তো একটু অবস্থা অন্যরকম, মানে দুইটা বাচ্চা, তো দুইটার একসাথেই আমার ক্যান্সার ধরা পড়ে, মানে মেয়েরও ছেলেরও একসাথেই ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার পরে এই দুইজন কেমো টেমো দিয়ে যখন সিট ভর্তি কেটে দেওয়া হয়, তখন আমরা আবার গেলাম, বললাম আমরা মানে যাবো, তখন এই যে ওইখানে ম্যাডাম যে সিট দিছে ওনার কাছে গিয়ে বললাম যে আমরা তো চলে যাবো, সিট স্যার মানে সিট দিয়ে ছুটি কাটিয়ে দিছে। তখন আবার ম্যাডাম বললো যে তোমরা অতদিন কইছিলাম, কই ম্যাডাম বাসা বাড়াছিলাম, পরে তোমরা কি ঢাকা কেউ আছে? আমি কই না ম্যাম, আমাদের তো ঢাকা এমন কেউ নাই সেরকম। ওইখানে তো আলোক নিবাস আছে। আমি কই আলোক নিবাস আবার কীরকম? পরে উনি বলতেছে যে আলোক নিবাসে টাকা খাওয়া ফ্রি দেওয়া হয় এবং গাড়িতে নেওয়া আনা ফ্রি। আমি আবার বললাম যে এরকমও হয়? হ্যাঁ হয়। পরে আবার মানে উনি এই যে রেবা কাপুর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে আমরা যোগাযোগ করে আসলাম। আসার পরে তো দেখলাম সত্যি এমন এটা কেমনে সম্ভব। আমরা তো প্রথমে আয়সা বললি যে সত্যি তো এটা কেমনে সম্ভব, কেমনে, মানে অনেক উপকার পাইছি এখানে আসার পরে। যেমন ধরেন আমার দুইটা বাচ্চা, আমি কোনোভাবে চিকিৎসায় চালাতে পারতাম না, মানুষ তো একটা নিয়ে নার্ভাস হয়ে যায়। এখানে টাকা খাওয়া এবং আমাদের যদি আর্থিক সহযোগিতা লাগে বললে আমাদেরকে অনেক হেল্প করে, এরা অনেক ভালো। আমাদের তো নিজের ফ্যামিলিরাই খোঁজ খবর নেয় না, এরা তো আমার নিজের মতো দেয়, এরাই তো আমাদের ফ্যামিলি, এরা অনেক ভালো। মরিয়ম আক্তার চঞ্চলা এক কিশোরী। হঠাৎ করেই তার হাতের ও পায়ে ব্যথা। ডাক্তার বলেছেন তার হাতে পায়ে ক্যান্সার ধরা পড়েছে। একসময় চিকিৎসক তার একটি পা কেটে ফেলে শরীরের অন্যান্য অংশ বাঁচাতে। আজ তার চিকিৎসার জন্য এই প্রতিষ্ঠানে আশ্রয় নিতে হয়েছে। প্রথম যন্ত্রণা করতো, তারপর পরীক্ষা করার পরে ধরা পড়ছিল, তারপরে আবার সাতক্ষীরা অপারেশন করেছিলাম, তারপর ওইখান থেকে বলছিল ক্যান্সার, তারপর মহাখালী থেকে নিটোরে পাঠাইছিল, ওইখানে ক্যান্সারের জন্য পাটা কাটছে, 6টা কেমো দিয়েছে, তারপর বলছে অপারেশন করতে, এখন অপারেশন করছে, এখনো কেমো দেয়। এখানে আমার একটা আন্টি বলছিল, তাই এখান থেকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, আবার ওইখান থেকে হচ্ছে আলোক নিবাস, মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস। এটা হচ্ছে ক্যান্সার কেয়ার সেন্টার। এখানে হচ্ছে ঢাকার বাহির থেকে যে পেশেন্টগুলো ঢাকায় আসে চিকিৎসার জন্য, দীর্ঘদিন চিকিৎসা চলাকালীন সময় ঢাকায় থাকতে হয়, আমাদের এখানে ওরা বিনামূল্যে থাকতে পারে। ওদের থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে ওরা। সবাই জানি যে ক্যান্সার একটা ব্যয়বহুল একটা চিকিৎসা। অনেক সময় চিকিৎসা করতে যে ওরা থেমে যায়, চিকিৎসা করতে পারে না, টাকার জন্য কেমো দিতে পারে না, ওষুধ কিনতে পারে না, রেডিওথেরাপি দিতে পারে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়াই, আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করি প্রত্যেক পেশেন্টকে। ঢাকার বাহির থেকে পেশেন্টগুলো এবং হতদরিদ্র অসহায় পেশেন্টগুলো আসে, ওদেরকে নিয়েই আমাদের কাজ।
প্রথম দিকে আমার এই কাজটা বেশ চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ আমাকে অনেকেই বলতো, আমি যখন বলতাম আমাদের এখানে আপনারা এসে থাকতে পারবেন, থাকা খাওয়া ফ্রি, বিশ্বাস করতে চাইতো না। বলতো যে ঢাকায় আবার এরকম কিছু করে নাকি, থাকা খাওয়া আত্মীয় স্বজনরা রাখে না, আর এরকম নাকি আছে যে গাড়ি দিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা করবে। এগুলো ভুল কথা, এগুলো বলে আমাদেরকে নিয়ে যে কিডনি টিডনি রেখে দিবে, এই টাইপের সমস্যার সম্মুখীনও আমি হয়েছি। ওনারা আসলে বিশ্বাস বা আস্থাটা ওনাদের ছিল না। তখন আমি নিজে যে আমার সাথে করে করে সিএনজিতে করে প্রথম দিকে আমি রুগীর সাথে করে নিয়ে আসতাম। তো দুই একটা পেশেন্ট যখন আমি সাথে করে নিয়ে আসলাম, সাহস দিলাম, আসার পরে ওনারা যখন দেখলো যে আমাদের কথার এবং কাজের মিল পেলো, তারপর পেশেন্টরাই দেখা গেছে ডাক্তারদের সাথে যে বলল যে হ্যাঁ ওখানে এই সার্ভিসগুলো দিয়ে থাকে, খুব সুন্দর পরিবেশ, থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, তারপর 24 আওয়ার্স নার্স থাকে ওনাদের। এগুলো শোনার পর ডাক্তাররাও আশ্বস্ত হলো এবং ওনারা এখন আমার হচ্ছে কি কাজটা অনেক ইজি হয়ে গেছে, এখন ডাক্তাররাই রোগীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেয়।